আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যে যেখানেই থাকো আমার সাথে যুক্ত হও। খাতা, বই, কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো তোমরা একটি স্লাইড লক্ষ্য করো। এই স্লাইডে আমরা কিছু গ্রামের ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশ গ্রাম প্রধান একটি রাষ্ট্র। গ্রামের সৌন্দর্য এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। গ্রামের বিভিন্ন চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এখানেও কিন্তু গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু প্রকৃতিকে দেখার জন্য, এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য তাদেরকে গ্রামে আসতেই হবে। তো কবি এখানে গ্রামে আসার কথাই কিন্তু আমরা বুঝতে পারছি। গ্রামের সৌন্দর্য দেখার জন্য তিনি আসতে চাচ্ছেন। তো আমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছি আজকে আমরা কোন কবিতা নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ যাব আমি তোমার দেশে, জসিমউদ্দিন। তো যাব আমি তোমার দেশে, দেশে বলতে গ্রামকে বোঝানো হয়েছে এখানে। কবি বলতেছে যাব আমি তোমার দেশে, মানে যাব আমি তোমার ওই পল্লী গ্রামে। তো আমরা এই কবিতাটি পাঠ করার পরে যা জানতে পারবো, কবির পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, কবিতাটি সুন্দরভাবে শুদ্ধভাবে আবৃত্তি করতে পারবো, পল্লী প্রকৃতির প্রাকৃতিক যে সৌন্দর্য তা বিশ্লেষণ করতে পারবো। তো এখন আমরা কবি জসিমউদ্দিন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তোমরা সকলেই জানো কবি জসিমউদ্দিন পল্লী কবি ছিলেন আমাদের। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে ফরিদপুর জেলা তাম্বুল খান গ্রামে। তিনি 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য MA পাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কবর কবিতা রচনা করে বিশেষ প্রশংসিত হয়েছিলেন। তার উল্লেখযোগ্য গাথা কাব্য নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস বুবা কাহিনী ইত্যাদি উল্লেখযোগ্য। কর্মজীবনে তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে তিনি সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের 21 পদক পেয়েছেন। তাকে আমরা সকলেই পল্লী কবি হিসাবে জানি। এই গুণী কবি 1976 খ্রিস্টাব্দে 13ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো কবি জসিমউদ্দিন সম্পর্কে এতক্ষণ আমরা কিছু তথ্য জেনেছি। যাব আমি তোমার দেশ কবিতাটির যে কিছু নতুন শব্দ রয়েছে, সেই শব্দের অর্থগুলি এখন আমরা জানব। দস্যি মানে দুষ্ট কিংবা দুরন্ত। বেতসবন, বেদবন, পন্থ, পথ,
দল দিঘি, মস্ত বড় দিঘি। আরো কিছু তথ্য আমরা জেনে নিই। কুন্তুল, চুল। পল্লী দুলাল, পল্লী মায়ের আদরের ছেলে, যাকে উদ্দেশ্য করে কবি জসীমউদ্দীন এই কবিতাটি লিখেছেন। পল্লী দুলাল, পল্লীর মায়ের আদরের ছেলে। উত্তরীয়, চাদর। সাথী, বনের বৃক্ষ। কুহিলি, কুয়াশা। তো আমরা এখন কবিতাটি পড়ার চেষ্টা করব। আমার সাথে সাথে তোমরাও কবিতাটি মনোযোগ সহকারে শোনো। যাব আমি তোমার দেশে, লিখেছেন জসীমউদ্দীন। পল্লী দুলাল, বাইগো আমার, যাব আমি তোমার দেশে। আকাশ যাহার বনের শীষে, দিকহারা মাঠ চরণ গেছে। দূরদেশীয় মেঘ কনেরা, মাথায় লয়ে জলের ঝাড়ি। দাঁড়াই যাহার কুলটি গেছে, বিজলি পেরে আচল নারী। বেতসকিয়ার বনে যেথায়, ডাহুক মেয়ে আসর মাতায়। পল্লী দুলাল, বাইগো আমার, যাব সেথায়। তোমার দেশে যাব আমি, দিগল বাঁকা পন্তখানি। দান কাউলের ক্ষেতের ভেতর, সরু সুতুর আঁচর টানি। গিয়েছে সে হাবা মেয়ের, এলো মাথার সিথির মতো। কোথাও শীতে শীতে, কোথাও বাঁকা গরুর গায়ে রেখায় ক্ষত। গজল তরীর মাঠ পেরিয়ে, শিমুলডাঙ্গা বনের ভাইয়ে। কোথাও গায়ে রুদ মাখিয়ে, ঘুমায়ে গাছের ছায়ে। তাহার পরে মুটি ছাড়িয়ে দিয়ে কদম কলি। কোথাও মেলে বনের পাতা, গ্রাম্য মেয়ে যাই যে চলি। সে পথ দিয়ে যাব আমি, পল্লী দুলাল, তোমার দেশে। নাম না জানা ফুলের সুবাস, বাতাসেতে আসবে বেশে। তোমার সাথে যাব আমি, পাড়ার সব দস্যি ছেলে। তাদের সাথে দল বাঁধিয়া, হেতাই সেতাই ফিরব খেলে। দল দিঘিতে সাঁতার কেটে, আনব তুলে রক্ত কমল। শাপলা লতায় জড়িয়ে চরণ, ঢেউ এর সাথে খাবো যে দূর। হিজল ঝরা জলের ছিটায়, গায়ের বরফ রঙিন হবে। খেলবে দিঘির ঝিলিমিলি, মুদের লীলা কালোচ্ছপে। তোমার দেশে যাব আমি, পল্লী দুলাল, বাইগো সোনার। সেতাই পথে ফেলতে চরণ, লাগবে পরশ ওই মাটির মার। ডাকবো সেতা পাখির ডাকে, বাপ করিব পাখির সনে। অজানা ফুলের রূপ দেখিয়া, মানব তারে বিয়ের কনে। চলতে পথে ময়না কাঠায়, উত্তরীয় জড়িয়ে যাবে। ইডেল মাটির হুচট লেগে, আঁচল হাতে ফুল ছড়াবে। পল্লী দুলাল, যাব আমি, যাব আমি তোমার দেশে। তোমার কাঁধে হাত রাখিয়া, ফিরব মুরা উদাস বেশে। বনের পাতার ফাঁকে ফাঁকে, দেখব মুরা সাজ বাগানে। ফুল ফুটেছে হাজার রঙের, মেঘ তুলিকার নিখুঁত টানে। গাছের শাখা দুলিয়ে আমি, পড়ব সে ফুল মনের আসে। উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে। যে গাছেতে বলবে কলস, গায়ের বিপুল পল্লীবালা। সে গাটিরই এক দাঁড়েতে, আসবো রেখে ফুলের মালা। দিঘির জলে গট গুড়াতে, পথে পাওয়া মাল্যখানি। কুড়িয়ে নিয়ে বাপবে সে, রেখে গেছে কেউ না জানি। চেনে না তার হাতের মালা, হয়তো সে বা পড়বে গলে। আমরা দুজন থাকবো বসে, ঢেউদোলা সেই দিঘির কূলে। চারপাশেতে বনের সারি, এলিয়ে শাখার কুন্তল ভার। দিঘির জলে ঢেউ গনিবে, ফুল শুকিবে পদ্ম পাতার। বনের মাঝে ডাকবে ডাহুক, ফিরবে গুগু আপন বাসে। দিনের পিদিম ডুববে ঘুমে, রাত জাগা কোন ফুলের বাসে। চার
দাঁড়েতে বন জুড়িয়ে রাতের আধার বাঁধবে ভেড়া, সেই কুহিলির কালো করায় দিঘির জল পড়বে ভেড়া। বন্ধুরা, এতক্ষণ আমরা কবিতাটি শুনলাম। এখন কবিতাটির লাইন বা লাইন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এই কবিতাটির বিশ্লেষণ শুনবে। দেখো, কবি প্রথমেই যে চরণ দুটি নিয়ে এসেছেন, যে পল্লী দুলাল বাইগো আমার, যাব আমি তোমার দেশে, আকাশ যাহার বনের শীষে দিকহারা মাঠ চরণ গেছে। কবি বলতেছে পল্লী দুলালকে, আমি আগেই অর্থে বলেছি যে পল্লী দুলাল আদরের ছেলে, গ্রামের একটি দস্যি ছেলে। সে বাপ মার খুব আদরের একটি সন্তান, সে গ্রামে বসবাস করে। তাকে বলতেছে কবি যে পল্লী দুলাল বাইগো আমার, যাব আমি তোমার দেশে, যে তোমার গ্রামে আমি যাব। আকাশ যাহার বনের শীষে দীক্ষার আমার চরণ গেছে। চারদিকে আকাশ, চারদিকে মাঠ, খোলা মাঠ, খোলা আকাশ, এরকম একটা পরিবেশ দেখার জন্য আমি তোমার গ্রামে যাব। পরের অংশে, দূরদেশীয় মেঘকণেরা মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়াই যাহার কুলটি গেছে বিজলি পেরে আঁচল নারী। বলতেছে দূরদেশীয় মেঘকণেরা মানে ওই মেয়েরা, গ্রামের মেয়েরা কি করবে, কলস ভরে কিন্তু তারা নদী থেকে জল নিয়ে আসে মাথায় করে তাদের বাড়িতে। এরকম মেঘের মানে আকাশে মেঘ, চারদিকে এরকম একটা পরিবেশে যখন সে পুকুর থেকে কলস ভরে মাথায় করে যখন নিয়ে আসবে, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেতস কেয়ার বনের সাথায় ডাকুক মেয়ে আসর মাথায়, পল্লী দুলাল বাইগো আমার যাব সেথায়। মানে বিভিন্ন পাখিরা সেইখানে গান গেয়ে বনে বাজারে বিভিন্ন যে গাছপালা রয়েছে সেই গাছে বিভিন্ন রকমের পাখিরা গান গাইবে, পাখিরা ডাকবে। সেই ডাক আমরা সেখানে বসে বসে শুনব। তোমার দেশে যাব আমি দিগল বাঁকা পন্তখানি, দান কাউলের ক্ষেতের বেত সরু সুতার আচর টানি। তোমরা জানো গ্রামের যে আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি ক্ষেত, মানে ধান ক্ষেত, এটার ভিতর দিয়ে কিন্তু সরু চিকন আইল থাকে। এই আইল দিয়ে এই চিকন আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি তোমার সাথে, বলতেছে পল্লী দুলাল মানে তোমার সাথে আমি ওই রাস্তা দিয়ে হাঁটবো, ওই রাস্তা দিয়ে আমি তোমার সাথে যাব। এবং চারদিকে ধান থাকবে, ধানের ক্ষেতের দুই ক্ষেতের মাঝখান দিয়ে যে আইল রয়েছে, আঁকা বাঁকা আইল রয়েছে, সরু চিকন পথ রয়েছে, সেই পথ দিয়ে কিন্তু আমরা হাঁটবো। গিয়েছে সে হাবাবের এলো মাতার সিঁড়ির মতো, কোথাও শীতে কোথাও বাঁকা গরুর গায়ে রেখায় ক্ষত। গ্রাম বাংলা কৃষি প্রধান গ্রাম, সেইখানে কৃষকরা কি করবে, মাঠে হাল চাষ করবে। এবং হাল চাষ করলে দেখো নাঙ্গলের যে আঁকা বাঁকা রেখা হয় ক্ষেতের মধ্যে, সেই রেখাগুলি একটা হাবামের যেরকম সিঁদুর দেয়, আঁকা বাঁকা থাকে, এরকম একটি পরিবেশ আমরা কিন্তু সেইখানে তোমার গ্রামে আমরা দেখতে পাব। গজল তলির মাঠ পেরিয়ে শিমুল ডাঙ্গা বনের ভাই, কোথাও গায়ের রোদ মাখিয়ে ঘুম ঘুমাই গাছের ছাই। বলতেছি এই যে চারদিকে আমরা এই প্রকৃতির যে পরিবেশ, শিমুল ফুল কিংবা বিভিন্ন রকমের মাঠ, ফসলের মাঠ, বিভিন্ন প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, সেগুলি তোমাকে নিয়ে সারাদিন ঘুরে এদিক সেদিকে ঘুরে দেখব। দেখার পরে যখন ক্লান্তি চলে আসবে, তখন আমরা একটি গাছের ছায়ার নিচে আমরা বসে সেখানে ঘুমাই গাছের ছায়, মানে আমরা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ব। ক্লান্ত শরীরে চারদিকে যখন ঘোরাফেরার পর শরীর ক্লান্ত হয়ে আসবে, তখন ঘুম আসবে চোখে, তখন গাছের ছায়ায় কিন্তু ঘুমিয়ে পড়বে। এই যে দেখো এখানে তারা ছেলেটি ঘুমিয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের গ্রামের একবার পরিচিত একটি ব্যবস্থা। এরকম সময় প্রায় সময় এরকম ঘটে থাকে। তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি, কোথাও মেলে বনের পাথা গ্রাম্য মেয়ে যাই যে চলি।
সেই পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে বেশি। দেখো গ্রাম বাংলায় গ্রাম দিয়ে যখন সে হাঁটবে পল্লী দুলালের সাথে, তখন সে কিন্তু বলতেছে যে আমরা গাছের পাতা, রাস্তার মধ্যে পাতা পড়ে থাকে, কিন্তু সেই পাতা দিয়ে যখন আমরা হাঁটবো তখন পাতার একটা শব্দ হবে, মর্মর শব্দ হবে, সেই শব্দ কানের মধ্যে আসবে। এবং নাম না যেন অজস্র ফুল, হ্যাঁ, অসংখ্য ফুলের গন্ধ সুবাস আমার নাকের মধ্যে চলে আসবে, আমি সেই গন্ধ আমার বাতাসের সাথে ভেসে আসবে, সেগুলি আমার নাকে গন্ধ পাবো। এরকম একটা পরিবেশে তোমার সাথে আমরা ঘুরে ফিরবো। তোমার সাথে যাব আমি পাড়ার সব দর্শী ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেতাই সেতায় ফিরবো খেলে। দল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাবো যে দূর। হিজল ঝরা জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে, খেলবে দিঘির ঝিলিমিলি মুদের লীলা কালোৎসবে। এই অংশে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো যে কবি বলতেছে যে তোমার ছেলে যত দোষী ছেলে আছে, গ্রামের মধ্যে অনেক দুষ্ট ছেলে রয়েছে, দুরন্ত ছেলে রয়েছে, হ্যাঁ, সেই ছেলেদের সাথে দল বেঁধে আমরা কিন্তু খেলতে যাব। যেমন এই যে দল বেঁধে তারা নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, এরকম দল বেঁধে আমরা কি করব, শাপলা তুলে আনবো, হ্যাঁ, দল দিঘিতে মানে বড় পুকুরে, বড় নদীতে পুকুরে, সেইখানে গিয়ে আমরা এরকম শাপলা ফুলে গুলি তুলে এনে আমরা সেই শাপলা জড়িয়ে রাখবো গলায়। এবং বিভিন্ন রকম হিজল জরা জলের ছিটায় গায়ের বড় রঙিন হবে। যখন আমরা এই শাপলা, এই ফুল আমরা গলায় যখন পরবো, তখন আমাদের শরীরে এরকম কি হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। তো এই অংশে আমরা যেটা দেখলাম যে তার কবির ইচ্ছা হলো গ্রামের দুষ্ট ছেলেদের সাথে কি করবে, ঘুরে ফিরবে, তারা নদীতে সাঁতার কাটবে, শাপলা তুলে আনবে, এভাবে তারা খেলা করবে। আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে তোমার দেশে যাব আমি পল্লী দুলাল বাইগ সোনার, সেতাই পথে ফিরতে চরণ লাগবে পরশ ওই মাটির মার। ডাকবো সেতা পাখির ডাকে, বাপ করিব পাখির সনে, অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে। চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে, ইটেল মাটির হুচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে। দেখো এখানে বলতেছে যে তোমার সাথে আমি যে ঘুরবো, আমি যে এখানে সেখানে ফিরবো, হ্যাঁ, সেই ফিরার সময় মাটির গন্ধ নাকে আসবে, বিভিন্ন রকমের পাখির গান শুনতে পাবো, তারপরে বিভিন্ন রকমের ফুল নিয়ে মেয়েরা কিংবা আমরা ফুল নিয়ে যখন যাব, হ্যাঁ, তখন কিন্তু সেই ফুল মাটিতে হুচট খেয়ে থেকে আঁচল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পড়ে যাবে। সেই ফুলগুলি যে উত্তরে জড়িয়ে যাবে, মানে চাদর কাটার মধ্যে জড়িয়ে যাবে, তখন সেই চাদরে যে ফুল রাখা হয়েছিল সেই ফুলগুলো কি করবে, মাটিতে ছড়ে পড়ে যাবে। পল্লী দুলাল যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো বুড়া উদাস বেশে। বনের পাতার ফাঁকে ফাঁকে দেখবো মোরা সাজ বাগানে, ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে। গাছের শাখা দুলিয়ে আমি পড়বো সে ফুল মনে আসে, উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে। বলতেছে যে আমি যে তোমার সাথে যাব, সেইখানে গিয়ে বিভিন্ন রকমের ফুলের যে বনের পাতার ফাঁকে ফাঁকে দেখবো মোরা সাজ বাগানে, ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে, মানে বিভিন্ন রকমের ফুল ফুটেছে, সেই ফুল মালা গেঁথে আমি কি করব, গলায় পরবো, এবং গলায় পরে দোলনা খাবো, এবং সেটা দূর থেকে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবো বনের পাশে দাঁড়িয়ে। যে গাছেতে ভরবে কলস গায়ের বিপুল পল্লীবালা, সে গাটির এক দাঁড়েতে আসবো রেখে ফুলের মালা। বলতেছে যে ঘাটে ওই গ্রামের মেয়ে কলস দিয়ে পানি ভরতে যাবে, তখন আমি আরেক পাশের ঘাটে একটি ফুলের মালা রেখে আসবো।
কবি বলতেছে যে একটি ফুলের মালা রেখে আসবে। যে দিঘির জলে বুড়াতে, মানে কলস যখন সে বুড়াতে যাবে, পথে পাওয়া মাল্যখানি কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেউ না জানি। হ্যাঁ, তখন এই ফুলটা ওই মেয়েটি পাবে, তখন সে কুড়িয়ে নিবে। চেনে না তার হাতের মালা, হয়তো সে বা পরবে গলায়। কে রেখে গেছে এই মালাটি সে এটা হয়তো জানে না, সে এটা চেনে না, তাই সে হয়তো এটা গলায় পরবে। আমরা দুজন থাকবো বসে ঢেউদুলা সেই দিঘির কোলে। আমরা ওই দিঘির পারে, অন্য একটা পারে হয়তো আমরা দুজন বসে বসে এই মেয়ের ফুল কুড়ানো এবং মালা গলায় পরানো এটা আমরা দেখব। চারপাশেতে বনের শাড়ি এলিয়ে শাখার কুন্দল বার, দিঘির জলে ঢেউ গন্নিবে, ফুল শুকিবে পদ্ম পাতা। বনের মাঝে ডাকবে ডাহুক, ফিরবে গুগু আপন বাসে। দিনের পিদাম ডুববে ঘুমে, রাত জাগা কোন ফুলের বাসে। চার ডালেতে বন জুড়িয়ে রাতের আধার বাঁধবে ফেরা, সেই কুহিলির কালো কারায় দিঘির জল পড়বে গেরা। একবার শেষ দিক দিয়ে বলতেছে যে চারদিকে কি থাকবে? ফুল, ব্যাপক ফুল ফুটবে, পাখিরা ডাকবে, রাত যখন চলে আসবে তখন পাখিরা গুগুরা আপন বাসে, মানে বাসায় তারা ফিরে আসবে। হ্যাঁ, ফিরে এসে এখন এই রাতের আধারে যখন ফুলের গন্ধ তার কানে নাকে আসবে, তখন সে কিন্তু মানে ফুলের গন্ধটা সে উপভোগ করবে। তারপরে সে হয়তো কালো, যে বলতে সেই কুহিলির কালো করাই দিঘির জল ডাকবে পড়ে। এই যে দিঘির যে জল আছে, কুয়াশা, কুহিলি মানে কুয়াশায়, মানে এই দিঘির জলও দেখা যাবে না। রাত্রে যে একটা প্রাকৃতিক যে দৃশ্য, যে কুয়াশা পড়ে দিঘির জলও কিন্তু দেখা যায় না, এরকম একটা পরিবেশ বিরাজ করবে। তো আমরা কবি জসিমউদ্দিন যাব আমি তোমার দেশের যে মূল মেসেজটি তিনি দিতে চেয়েছেন, তিনি, আমরা সকলেই জানি পল্লী কবি জসিমউদ্দিন, তার উপাধি পল্লী কবি, মানে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য এবং গ্রামের মানুষের যে চলাফেরা, সেই জিনিসটা কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলতেছেন যে আমি তোমার গ্রামে যাব এবং সেইখানে গিয়ে তোমার যে পাড়ার ছেলেরা রয়েছে, দস্যি ছেলেরা রয়েছে, তাদের সাথে দল বেঁধে ঘুরে ফিরবো। আমরা পুকুরে সাঁতার কাটবো, শাপলা কুড়িয়ে আনবো, মালা গাঁথবো। হ্যাঁ, গ্রামের যে মেয়েরা রয়েছে সে কলস নিয়ে যখন পানি আনতে যাবে, সেই মালা সে পাবে, সে মালা সে গলায় পড়বে। এগুলি আমরা পুকুরের পাশে থেকে দেখব এবং গ্রামের অলি পথ, গলি পথ, বিভিন্ন পথে আমরা ঘুরে ফেরবো এবং সারাদিন ঘোরার পর বাসায় যখন ফিরবো, পাখিরাও সারাদিন বিভিন্ন তার খাবারের সন্ধানে ঘোরাফেরার পর পাখিরাও কিন্তু বাসায় ফিরবে, ঘরে ফিরবে। এবং রাতের যে একটা পরিবেশ, হ্যাঁ, কুয়াশা পড়বে পুকুরের উপর, নদীর উপর, প্রকৃতির উপর, তখন কিছুই যেন দেখা যাবে না, ঢাকা পড়বে। এইরকম একটা পরিবেশ আমি তোমার গ্রামে গিয়ে দেখতে চাই। এখন এই কারণে বলতেছে যে যাব আমি তোমার দেশে, যাব আমি, হ্যাঁ, তোমার দেশে। এবং পল্লী দোলা মানে গ্রামের যে ছেলেটি রয়েছে, সেই ছেলের সাথে তার বন্ধুত্ব হবে এবং সেই ছেলেকে নিয়ে কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্যটা সে উপভোগ করবেন, এরকম আশা তিনি ব্যক্ত করেছেন তার এই কবিতার মাধ্যমে। নিশ্চয়ই বন্ধুরা এই কবিতাটি আমার মনে হয় বুঝতে পেরেছ। হ্যাঁ, তারপরে যদি কোনো সমস্যা থাকে পরবর্তী সময়ে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তো দলীয় কাজ দিতে পারছি না, জোড়াই কাজ, এটা আমরা পরে ক্লাস চলাকালীন দেখব। একটি একক কাজ, তোমরা যেহেতু একা একা বাসায় আছো, একক কাজ লিখতে পারো। নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে ভেসে আসবে কেন, দল দিঘিতে সাঁতার কেটে কবি কি তুলবে বুঝিয়ে দেখো। তো আমরা কিছু মূল্যায়ন করি, তোমরা মূল্যায়নগুলি খুব মনোযোগ সহকারে শোনো। প্রশ্নগুলি: যাব আমি তোমার দেশে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দানখের। কবি জসিমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায় তাম্বলখানা গ্রামে। কবি কার কাঁধে হাত রেখে উদাস বেশে ফিরবেন? পল্লী দুলালের কাঁধে। বাতাসের
কিসের সুবাস বেশি আসবে? নাম না জানা অনেক ফুলের গন্ধ বাতাসে ভেসে আসবে। তো একটি বাড়ির কাজ তোমরা খাতায় তুলে নাও। যাব আমি তোমার দেশে কবিতায় কবি প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। কবি যে এই গ্রাম বাংলার যে প্রকৃতির যে সৌন্দর্য তিনি সুন্দরভাবে তার এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার যে চেষ্টা করেছেন তা তোমার নিজের ভাষায় তুমি লিখে রাখবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসগুলি আমাদের এই নান্দিয়ারসঙ্গ আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ফেসবুক পেজে যে ক্লাসগুলি আমরা দিচ্ছি সেই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখবে সমস্যাগুলি, আমরা সমাধানের চেষ্টা করব। তো সকলকেই আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।